দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে পারবো, কিন্তু মনে করেছিলাম এবারে দেশ স্বাধীন হয়েছে, আমরা কিছুদিন আগে পদ পেয়েছি, হয়তো নেত্রী সুস্থ হয়ে গেলে নেত্রীর সাথে যে একটু দেখা করবো। গতকাল দেশনায়ক তারেক রহমান বিএনপির পার্টি অফিসে এসেছে, ভাইয়াকে বললাম ভাইয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওনাকে দেওয়া হয় নাই। এই শেখ হাসিনার আমলে আমরা বারবার সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি, দোয়া করেছি নেত্রীর জন্য, যাতে নেত্রীকে একটু একবার হলেও বিদেশে চিকিৎসার জন্য দেওয়া হয়। কিন্তু কতটুকু পশুর চেয়ে অদম হলে শেখ হাসিনা দেখুন নেত্রীকে চিকিৎসার জন্য দেয় নাই। যেটা বলছিলাম কালকেও আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া করোনার সময় আমরা 5 ভাই রক্ত দিয়েছিলাম ম্যাডামকে, ম্যাডাম সুস্থ হয়ে গেছিল। 10 দিন আগেও যে ভাইয়া রক্ত দিয়ে আসছি, ভাইয়া জানি না ম্যাডাম কি অবস্থায় আছে। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলছে, ম্যাডাম দোয়া করো সুস্থ হয়ে যাবে। ম্যাডামকে খুব ইচ্ছা ছিল ম্যাডামকে একটু সুস্থ অবস্থায় দেখবো, ম্যাডামকে একটু মনে করে দিব। ম্যাডাম আপনি আমাকে বলেছিলেন, ম্যাডাম আপনার হাজিরার সময় বলেছিলেন এই শিমুল গাড়িতে উঠো, এটা ম্যাডাম আমার বুকের ভিতরে, আমার কানের মধ্যে এখনো বাজে। ম্যাডাম আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাডাম, আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি শ্রদ্ধা, সম্মান আমি প্রত্যেকটা বক্তব্যের মধ্যে আমি সাধারণ কর্মীদের কাছে এটা বলি। আমাদের একটাই দাবি ভাই, আপনাদের দোয়াই দিয়ে বলছি, আপনাদের কাছে একটাই দাবি, আমাদের সাধারণ কোটি কোটি মানুষের দাবি, শহীদ জিয়ার মাজারের সাথে আমাদের গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে সমাহিত করা হয়, এবং যতদিন পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে ততদিন যাতে কোটি কোটি ভক্তরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করতে পারে। কেউ যাতে কোনোদিন চোখ তুলে তাকাতে না পারে যে এখানে কোনো ধরনের কোনো মাজার নেই। আপনাদের কাছে এটাই আমাদের একটি দাবি ভাই, আপনারা এটা প্রচার করে দিন। এটা 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাজিরা ছিল। আমি দেখুন, আমরা তো 17 সালে ম্যাডামের হাজিরা প্রায় ফেব্রুয়ারির দিকে, আমরা 16 সাল থেকে আলিয়া মাদ্রাসায় আমরা বাস পাখির মতো খালি দৌড়াতাম, পুলিশ কখন ধরে ফেলবে। আমরা ম্যাডামের গাড়ি ছাড়তাম না, আমরা ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে সবসময় ম্যাডামের পাশে থাকতাম। ম্যাডামও যখন পুলিশ কনভেনশন পার হতো দেখতো, তখন রাজীব হাসান ভাই ছাত্রদলের সভাপতি ছিল, যে চেয়ে থাকতো ছাত্রদলরা কোথায় আছে। আমাদের একটি কথা আরেকটা না বললে বিশ্বাস করেন, দেখুন আপনারা জানেন কিনা জানি না, ম্যাডাম যাওয়ার পথে আমরা সবাই হাইকোর্টের ভিতরে লুকিয়ে আছি, বলদি আছি, পুলিশ আমাদেরকে যেতে দেয়নি। ম্যাডামের গাড়ি তখন থমকে দাঁড়িয়েছিল যে আমাদেরকে না ছাড়লে ম্যাডামও গাড়ি যাবে না এই দিক থেকে। তখন তখন হাইকোর্টের দরজা ভেঙে হাজার ছেলেরা তখন ম্যাডামের গাড়ির সামনে এসে পড়ে। তখন ম্যাডামের গাড়ি আস্তে আস্তে করে আবার বেড়ে যায়। তারই প্রেক্ষিতে 2017 সালের সময় আমরা যখন ম্যাডামের রায় দিবে সেই সময় আমি ম্যাডামের গাড়ি যখন বুঝতাম যে ম্যাডামের গাড়ির সামনে থাকলে পুলিশ হয়তো ধরবে না, তখন আমরা দৌড়ে ম্যাডামের গাড়ির সামনে থাকতাম। তখন পুলিশ আমাকে থাবা দিতে যেও ধরতে পারিনি। তখন ম্যাডাম তখন শিমুল ভাইকে বলছিল, এই শিমুল এই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, নাহলে পুলিশ ধরবে। এই কথাটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। এইগুলো আমার গালের মধ্যে এগুলো বাজে যে একজন প্রধানমন্ত্রী একজন সাধারণ কর্মীর কথা কিভাবে চিন্তা করে। আমরা আপনাদেরকে দেখুন, এই দুইটা দিক, একটা হাইকোর্টের, আরেকটা এই যে একটা আমি সাধারণ কর্মী। তখন থেকেই খুব ইচ্ছা ছিল, আমি তখন থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, তখন থেকেই খুব ইচ্ছা ছিল যে আমি একটা ভালো ভাইটাল পোস্ট ক্যারি করলে, নেত্রী সুস্থ হয়ে গেলে, নেত্রী ভালো থাকলে আমি কবে নেত্রীর সাথে একটু দেখা করব, নেত্রী একটু আমার মাথায় হাত বুলিয়ে দিবে, নেত্রীকে একটু ম্যাডাম মনে করে দিব, ম্যাডাম আপনি ওই সময় আমাকে এই কথাটা বলেছিলেন। আমি আপনাদেরকে আরেকটি কথা না বললেই নয়, ম্যাডামের সাথে 2015 সালে 6 মাস জেল খেটে আমরা বার হয়েছিলাম, যে দেখা করেছিলাম ম্যাডামের সাথে, যে ভিতরে জেলের মধ্যে ছিলাম, যে ম্যাডাম তখন বলেছিল যে তোমরা ছাত্রদলরা ছেলেরা
কোনো সময় আমি যেভাবে অন্যায়ের কাছে আপোষ করিনি, তোমরা অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করবা না। তখন ম্যাডামের যে বালুর বস্তা ভর্তি বালুবন্দি করে রেখেছিল, ট্রাক দিয়ে বন্দি করেছিল, আমরা তখন জেলের মধ্যে ছিলাম। নাসরুদ্দিন আহমেদ পিন্টুকে জেলের ভিতরে তখন পয়জন দিয়ে মারা হয়েছিল। তখন জেল থেকে বার হয়ে ভাই বলে বুঝাতে পারবো না, ম্যাডামের সাথে দেখা করে ম্যাডাম বলছে, ছাত্ররা তোমরা যেভাবে আমাদের উপর নির্যাতন করেছে এই শেখ হাসিনা, তোমরা অন্যায়ের কাছে, শুধু একটি অন্যায়ের কাছে কোনো সময় আপোষ করবে না। অনেকবার এটা বলে পায়ের উপর দিয়ে, আমার পায়ের আঙুল একটু ভাঙা এখনো, আমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছিল। পুলিশের নির্যাতনের, পুলিশ আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না পুলিশ কিভাবে পৈশাচিক কায়দায় আপনি নির্যাতন করেছে আমাকে না পেয়ে। আপনাদের মনে আছে প্রিজম ভ্যানের হামলার কথা, যে আমাদের ছাত্র দলের ছেলেরা কিভাবে প্রিজম ভ্যান থেকে আমরা ছিনিয়ে নিয়ে এসেছিলাম ঈদগাহ মাঠের এখানে, সেখানে আমাকে পাওয়া গেছিল, পুলিশ আমাকে খুঁজেছিল, পুলিশ আমাকে পায়নি। আমাকে না পেয়ে আমার ভাবিকে, আমার বড় ভাবি, আপন ভাবিকে তার 9 মাস জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। আপনাদেরকে এইসব পৈশাচিক দিনগুলির কথা বলতে শেষ করা যাবে না। 3 বার ডিবি হারুন আমাকে গুম করে রেখেছিল। আমরা বছরকে বছর জেল খেটেছি ভাই, তবু আমরা দিনের পর দিন মামলা জামিন পেয়েছি, মামলায় খেয়েছি, তবু অন্যায়ের কাছে আমরা আপোষ করিনি। মনের প্রতি বিশ্বাস ছিল, আমাদের নেত্রী যেভাবে অন্যায়ের কাছে আপোষ করেনি, আপোষ না করে আপনার যেভাবে ঘরের মধ্যে বন্দি করে তাকে রাখা হয়েছিল, আমরা বিশ্বাস করেছিলাম এই দেশ একসময় স্বাধীন হবে। এই দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আজকে আমাদের নেত্রী দেখুন সুস্থ হয়নি। কিন্তু এই সুস্থ না হওয়ার পিছনে একমাত্র কারণ স্বৈরাচারী শেখ হাসিনা। তখন যদি একটু সুস্থ অবস্থায় বিদেশে পাঠানো হতো, আজকে আমরা বিশ্বাস করি নেত্রী একটু হলেও ভালো থাকতো, এবং আজকে এই নির্বাচনে নেত্রী অবশ্যই অংশগ্রহণ করতে পারত। ধন্যবাদ আপনাদেরকে। দেখুন, আমি পুরান ঢাকার ছেলে, আমি দীর্ঘ 22 বছর যাবৎ ছাত্রদল করি, ছোটবেলা থেকেই ছাত্রদল করি। আর মানে আমি ছাত্রদল করি এই কথা বলবো না, মানে আমার বাবা জাগদল থেকে বিএনপি করে, তার সুবাদে প্রত্যেকটা বাবার ইচ্ছা থাকে যে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে। আমার বাবার ইচ্ছাই ছিল একটা, বাবা আমি একটু বড় পর্যায়ে যেতে পারিনি বিএনপিতে, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, যে আমাকে ছাত্রদল হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং রাজনীতিবিদ হিসেবে আমাকে বানাবে। আমার বাবার খুবই ইচ্ছা ছিল, তারই সুবাদে। খালেদা জিয়া আমার অনুপ্রেরণা ছিল। তার আগে আমার বাবা বলতো আমরা যে দল করি, আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি কেন বিএনপি করব, কেন আমি এই দল করব বলো, আমি তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি। বাবা তুমি এই দল একমাত্র এই কারণে করবো, আমি বিএনপি করেছি, আমি পড়ালেখার কারণে ভালো জায়গায় যেতে পারিনি, তুমি পড়ালেখা শিখে আমার ইচ্ছা, তুমি আমার একটা 4 ছেলের মধ্যে ইচ্ছা পূরণ করবা, তুমি বিএনপি ছাত্রদল করে অনেক বড় পর্যায়ে যাবা। এবং আমরা যে দল করি, যিনি 26শে মার্চ স্বাধীনতার মধ্যে দিয়ে এদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, 16ই ডিসেম্বর বিজয়ের সূচনা করেছে, এবং আমি যে আসরের একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আসরের, আমরা গর্ব করে বলতে পারি আমরা যে দল করি, আমরা একজন মুক্তিযোদ্ধার দল করি, এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা বুকের মধ্যে ধারণ করব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তারই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানকে। এটা আমরা সারা জীবন ধারণ করব, প্রজন্ম থেকে প্রজন্ম। এই আন্দোলন সংগ্রাম করতে যে আমি এই পর্যন্ত 8 বার জেল খেটেছি, এবং 8 বারে আমি প্রায় 3 বছরের অধিক সময় জেল কেটেছি। 6 মাস, 8 মাস, 3 মাস, 4 মাস, অসংখ্যবার আমাদের রুহুল কবির রিজভী ভাইয়ের সাথে জেল কেটেছি। এবং মানুষের সাথে জেল, আসলে জেল জীবনের কথা কিভাবে পৈশাচিক, আমাদেরকে ভালো মতো খেতে দিত না, আমাদেরকে একটা ঘরের মধ্যে বিএনপি নেতাকর্মীদেরকে সাধারণ জেল, দেখুন জেলের বন্দীরা সাধারণ কয়েদি একজন, হাজতি একজন, হাজতিরা সবাই একভাবেই থাকবে, কিন্তু বিএনপি করে দেখে আমাদেরকে পৈশাচিক কায়দায় জেলের মধ্যে একটি রুমের মধ্যে 10 জন, 15 জন, 20 জন, 30 জন করে বন্দি করে রাখা হতো। ভাই এইসব পৈশাচিক দিনগুলির কথা আমাদের ঘরের মানুষ, ফ্যামিলিরা দেখতে আসতো, আমাদেরকে দেখতে দিত না ভাই। এইসব দিনগুলির কথা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে ভাই।
আপনার যদি খালেদা জিয়ার কথা মনে পড়ে এরকম কোনো স্মৃতি আপনার আছে কিনা, আপনার সাথে খালেদা জিয়ার কোনো স্মৃতি আছে? জি, আমার স্মৃতি আছে। আমার নেত্রী, এই মৃত্যুর বয়ানে আপনার কাছে কেমন লাগছে বা কতটা খারাপ লাগছে? আমি সেই খারাপ লাগার মুহূর্তটা আসলে প্রিয় মানুষগুলা কিভাবে চলে যায়, আসলে সেই শোকটা যে আমার কাছে মনে হয় না যে এটা, মানে আমি বিশ্বাস করতে পারি না যে এটা এখনো সত্যি। আমি কিভাবে বুঝাতে পারবো? আমার নেত্রীর হাত আমার হাতে লেগেছে। আমি তখন ছোট ছিলাম, তিনি একটা জনসভায় গিয়েছিলেন। আমার নেত্রী এই 18 কোটি মানুষকে কাঁদিয়ে কিভাবে চলে গেলেন, এই বাংলার মাটি থেকে কিভাবে চলে গেলেন। এই বাংলার মাটি দেখেন আজকে স্তব্ধ, আজকে প্রতিটা নেতাকর্মী স্তব্ধ, তাদের চোখে ঘুম নাই, তাদের শান্তি নাই। কে আগলিয়ে রাখবে এই 18 কোটি মানুষকে? এই মা কে, এই 18 কোটি মানুষ কাকে মা বলে ডাকবে? কে তার নেতাকর্মীকে খোঁজ রাখবে? এই যে ভাইয়ের প্রতি, যে নেতাকর্মীদের প্রতি যে আন্তরিকতা, নেত্রী যে তিনি প্রধানমন্ত্রী হয়েও নেতা, একটা ক্ষুদ্র নেতাকেও সে মনে রাখছে, তাকে নাম ধরে রাখছে, তাকে পুলিশ যেমন নিতে না পারে তাকে গাড়িতে উঠার জন্য বলছে। এই আকুতিটা অন্য কোন প্রধানমন্ত্রী এই দেশে হয় নাই, এই বাংলার মাটিতে কেউ বলে নাই, কারো মুখ থেকে এটা কেউ শুনতে পারে নাই। আপনারা তো জানেন আমরা সেই স্মৃতি কিভাবে আমরা ধারণ করব, কিভাবে এই শোক সহ্য করব, কিভাবে আমাদের লিডার তারেক রহমান আশা নিয়ে আসছে মায়ের পাশে সময় কাটাবে, মাকে দেখবে, মার সাথে কথা বলবে, সেই আশাটুকু হয়তো হলো না। বাংলার মাটি থেকে সে চলে যাচ্ছে। আমাদের একটাই অনুরোধ, জীবনে পূরণ হবে না, বাংলার মাটিতে পূরণ হবে না, এরকম প্রধানমন্ত্রী আমরা আর হয়তো কখনো পাবো না, এই পৃথিবীর ইতিহাসে আর পাবো না। বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী তিনি, পাকিস্তানের বেনজির ভুট্টোর পরেই এই প্রথম প্রধানমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছিলেন এবং বাংলার মাটি মানুষের সাথে মিশে গিয়েছিলেন। এই বাংলার মানুষের অধিকার নিয়ে কথা বলতেন, বাংলার মানুষের এই অভাব নিয়ে তিনি পূরণ করার চেষ্টা করেছেন, সাধারণ কর্মীদের খোঁজ খবর নিয়েছেন, তার সাথে কোনো দলমত ছিল না, তিনি কারোর সাথে আপোষ করেননি, সবাই আমার মায়ের কাছে নিরাপদ ছিলেন, কিন্তু ফ্যাসিস্ট সরকারের কাছে আমার মা নিরাপদ ছিলেন না, তাকে জেলখানায় রেখে রেখে আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। আপনি তো আজকে দেখতে পারলেন তার প্রতিফলন কি হয়েছিল। তাদের এটা চক্রান্ত ছিল, ভারতের এটা চক্রান্ত ছিল। দর্শক, এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, আপনাদেরকে যুগান্তর লাইভে সরাসরি সংযুক্ত করেছে আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুতে, অর্থাৎ খালেদা জিয়ার প্রয়াণে কিন্তু শোকের মাতম চলছে। আর শোকের মাতম চলছে বিএনপির নেতাকর্মীদের মাঝে, তারা কিন্তু কোনোভাবেই তাদের এই শোক সহ্য করতে পারছেন না। আমরা দেখছি কয়েকজন কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে কান্নায় জর্জরিত হয়ে পড়েছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কান্না করেই চলেছেন। তাদের আবেগ তারা কোনোভাবেই ধরে রাখতে পারছেন না। ভাই, খালেদা জিয়ার মৃত্যুতে কেমন লাগছে বা এটা কি কখনো পূরণ হবে? আমি বুঝাইতে পারবো না। আজকে আমি আমার মাকে হারাইলাম। আমি অনেক ছোট ছিলাম। 2008 সালে আমাদের উপজেলায় উনি গিয়েছিল, তখন আমি অনেক ছোট ছিলাম। আমি অনেক কষ্টে একেবারে গাড়ির ধারে উনি যখন একেবারে হাতটা খুলে বের করছে, তখন আমি ওনার সাথে হাত লাগাইছি। এরপরে আমি স্টেজের সামনে গেছি, তো ওনাকে দেখতেছি না, দেখে আমার এক ভাইকে বলছি যে ভাই আপনি আমাকে একটু উঠায় ধরে। তো আমার ওই ভাই আমাকে উঠায় ধরছে। আমি উপর থেকে ওনাকে এইভাবে ওনার পুরো ছবি আমার উপরে ছেড়িয়েছিল, উনি দূর থেকে হাত নাড়ছে। আমি কিভাবে বলবো, আমার অনেক আশা ছিল আমার নেত্রীকে আমি দেখবো, আমার নেত্রী আবার আসবে আমাদের মাঝে ফিরে। আমি সেই গাজীপুর থেকে আসছি, একবারই শেষ বাধা দেখে সুরার সাথে সাথে আমি পাগলের মতো ছুটে আসছি। দর্শক, যেমনটি দেখছেন খালেদা জিয়ার প্রয়াণে বিএনপি নেতাকর্মীদের মাঝে কিন্তু
বিএনপি নেতাকর্মীদের মাঝে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন তারা কান্নায় জর্জরিত হয়ে পড়েছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার চলে যাওয়াতে তারা কিন্তু খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। আল্লাহ যেন ওনাকে যেন ধৈর্য দেয়, আল্লাহ তুমি ওনাকে ধৈর্য দাও, আর আমাদেরকে ধৈর্য দাও। আমরা এতিম হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম, আর কিচ্ছু বলবো না, আর কিচ্ছু বলবো না। দর্শক যেমনটি দেখছেন, এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সাথে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছে। যে খালেদা জিয়ার প্রয়াণে কিন্তু নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আশা করতাম যে তিনি জেল থেকে আমাদের একজন অন্ধ ভাই এখানে, তিনি বিএনপি নেতাকর্মী, তিনিও কিন্তু আবেগ আপ্লুত হয়ে গেছেন। তার আবেগ কোনোভাবে তিনি ধরে রাখতে পারেন নাই। যে আমাদের মাঝে ফিরে আসবেন। তো আমি দেশবাসীকে বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ গণতান্ত্রিক বাংলাদেশের যে সংগ্রাম, আমাদের নেত্রীর কে যদি ভালোবাসতে হয়, এই সংগ্রামে যুক্ত থেকে এই গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো বেশি ত্বরান্বিত করতে হবে। আমাদের এই প্রিয় নেত্রীর যে শূন্যতা, এই শূন্যতা কোনোদিনও পূর্ণ হবে না। কারণ তিনি যেইভাবে এই দেশকে ঐক্যবদ্ধ করেছেন, এই দেশের মাটি ও মানুষকে একসাথে করে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার পতনের পথকে সুগম করেছেন, এইভাবে ঐক্যবদ্ধ করার যে ঐক্যের প্রতীক আমাদের নেত্রীর বিদায়ে যে শূন্যতা, এই শূন্যতা কখনো পূরণ হবে না। আমি দর্শক যেমনটি দেখছেন, খালেদা জিয়ার প্রয়াণে কিন্তু দেশের মধ্যে কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু শোকের মাতম চলছে। তারা কিন্তু কোনোভাবেই শোক সহ্য করে উঠতে পারছেন না। তারা আবেগ আপ্লুত হয়ে কান্নায় জর্জরিত হয়ে উঠেছেন। তুমি আমার মাকে মেরে ফেলছো, তুমি আমার মাকে মেরে ফেলছো, শেখ হাসিনা স্বৈরাচার ডাইনি, এই ডাইনি রক্তচোষা। আমরা এতিম হয়েছি। আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কেমন লাগতেছে, ওনার হৃদয় কেমন লাগতেছে, জানি না। ওনার সাথে আমাদের অনেক 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 স্মৃতি আছে। আমাদের মাকে মেরে ফেললো, আমার মাকে মেরে ফেললো। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তুমি বিচার করো। আমাদের মা চলে গেল, আমরা মায়ের শক্তিতে এই দলের জন্য, আমরা মায়ের জন্য অনেক আন্দোলন করেছি, আমরা জেল কেটেছি, রিমান্ড কেটেছি। শেখ হাসিনা আমাকে 12 দিন জেল কাটাইছে, শেখ হাসিনা আমাকে 4 মাস 20 দিন জেল কাটাইছে। আমার হাতে গুলি খাইছে, আমার হাতে গুলি খাইছে এই মায়ের জন্য। মাকে আমরা মায়ের জন্য আমরা অনেক আন্দোলন করেছি। এই অভাব কি কোনোদিন পূরণ হবে? আমাদের এই মার আমরা পাবো না, আমাদের মা 100 বছরও পূরণ হবে পাবো না। আমাদের মায়ের মতো কেউ নাই। আমাদের মা, যে মা নাকি আমাদেরকে রেখে বিদায় যায় নাই, আপনারা কিভাবে বলেন পূরণ হবে? আমাদেরকে আগলে রেখেছে, উনি আমাদেরকে একা রেখে যায় নাই। উনি আমরা যখন জেলে গেছি আমাদের খোঁজ খবর নিয়েছে। উনি অনেক কষ্ট করেছে, উনি স্বামী হারিয়েছে, ওনার বুকে সন্তান হারিয়েছে, উনি ওনার বড় ছেলেকে দেখতে পারে নাই কত বছর, কিন্তু আমাদেরকে ছেড়ে যায় নাই ছেলেকে দেখতে। তাহলে উনি আপসীন। আর তুমি চুন্নি, ডাকাত, তুমি ডাইনি, তুমি খুনি হাসিনা, তুমি অনেক খুন করেছো, তুমি অনেক রক্ত খেয়েছ, তুমি অনেক ধরনের ছাত্রদেরকে মেরেছ। শেষমেশ আমার মা তোমার ফাঁসি চাই। ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের একটাই অনুরোধ, তাকে এনে ফাঁসি দেওয়া হোক অতি তাড়াতাড়ি, তাহলে বুঝবো উনি ইউনূস স্যার একটা সঠিক বিচার করছে। আমাদের পক্ষ থেকে একটাই কথা, ওনাকে ওই ডাইনিকে এনে ফাঁসি দেওয়া হোক। আমরা তো আর মাকে পাবো না। আপনারা সবাই মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের মাকে ব্যস্ত নসিব করে। আর কিছু বলবো না।
উনি মহানগরের নেতা আমাদের আমি সেন্ট্রাল প্রচার সম্পাদিকা। জি, আমি 2বার জেল খেটেছি। আপনার কি মনে আছে? খালেদা জিয়ার সাথে কোনো স্মৃতি রয়েছে? খালেদা জিয়ার সাথে আমি জেল খেটেছি। আমি খালেদা জিয়ার সাথে জেল খেটেছি। 4 মাস 20 দিন ছিলাম আমি। 12 দিন রিমান্ড খেটেছি। আমাকে অনেক চেষ্টা করেছে, অনেক কথা। আমি এই যে আমার এই 28 তারিখে আমার এই হাত শেষ। আমার এবং আমার আমি কি বলবো, রাতের কয়টা পর্যন্ত, রাতের 2টা 2:30 পর্যন্ত সে গুলশান অফিসে ছিল। আমরা ওইখানে পাহারা দিতাম। কি সুন্দর উনি সিঁড়ি দিয়ে নেমে নেমে আসছে। কিন্তু কিভাবে জেলে পরিত্যক্ত একটা জেলে নিয়ে ওনাকে একাই উনি আসামি ছিল। উনি একাই আসামি ছিল। ওনাকে নিয়ে ওনাকে একা আসামি বানাইছে। ওখানে কেউ ছিল না এই নদীমতি রোডে। এই শেখ হাসিনা তুমি আল্লাহর দরবার থেকে তুমি সাইন দিয়ে আসো নাই যে তুমি মরবা না, তুমিও মরবা। তোমার মৃত্যু হবে আরো কঠিন, তোমার মৃত্যু হবে কঠিন মৃত্যু, তোমার কঠিন মৃত্যু হবে। আজকে আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে। আল্লাহ তুমি ওরা ধৈর্য দাও, আল্লাহ ওনারা ধৈর্য দাও। ডাক্তার ইউনূসের কাছে একটাই আমাদের বিচার, অতি তাড়াতাড়ি দ্রুত যেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এনে আমাদের 18 কোটি জনগণের সন্তানের সামনে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। খালেদা জিয়ার চলে যাওয়াটা এটা কতটা অভিভাবক শূন্য করেছে? পুরা বাংলাদেশ এতিম, আমরা এতিম। আর শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতিম হয় নাই, আমরা এতিম হয়েছি, আমরা এতিম হয়েছি, আমরা এতিম হয়েছি, আমরা মাহারা হয়েছি। আমাদের মা চলে গেছে, আমরা মাহারা হয়েছি, আমরা এতিম ভাইয়া। আবার সেন্ট্রাল মহিলা দলের নেত্রী জেলে যাওয়ার আগে উনি একদম হেঁটে গেছে। কিন্তু উনি হুইল চেয়ারে কেন আসলো? এটার জবাব এই স্বৈরাচার শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনার কাছে আমরা জবাবদিহি চাই। ও কি জবাবদিহি করবে? আল্লাহ ওরে করুণ মৃত্যু দিবে, আল্লাহ ওর বিচার করবে, আমাদেরকে সন্তান হারা করছে। ও স্বৈরাচার, ওর তো কোনো বিচার নাই। ওর বিচার আল্লাহ করবে, আল্লাহ তাআলা করবে। আমাদের মাকে বিষক্রিয়া দেওয়া হয়েছে, আমাদের মাকে বিষক্রিয়া দিয়ে ওনার সব নষ্ট করে দিছে। আমরা তখনই বলছি এই শেখ হাসিনা আমাদের মাকে বাঁচতে দিবে না। আমাদের মা কেন হুইল চেয়ারে? আজকে আমরা এতিম হয়ে গেলাম। ভাইয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুমি একা না, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের সাথে। তুমি একা এতিম হও নাই, আমরা এতিম হয়েছি ভাইয়া তো আমরা এতিম হয়েছি। 7 তারিখে আমার হাজবেন্ড মারা গেছে, আর আজকে কত তারিখ আমার মা মারা গেল। আমি কিভাবে সহ্য করবো? একে আমার সব প্রিয় মানুষগুলো চলে যাচ্ছে। আমার মা চলে গেল, আজকে আমার মা চলে গেল। আমি আর কিছু বসেন একটু পানি খাওয়ান, শরীরটা ভেঙে যাচ্ছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যুগান্তর লাইভ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। খালেদা জিয়ার মৃত্যুতে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের মাতম বইছে, শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে। কোনোভাবেই কিন্তু শোক কাটিয়ে উঠতে পারছেন না কেউ। আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন যুগান্তর লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে খালেদা জিয়ার এই মৃত্যুটা কতটা আসলে এই অভাব কি কোনোদিন জীবনে পূরণ হইতো না। খালেদা জিয়া এই বাংলাদেশের সব ভালো কাজ করে গেছে। হে 2 সন্তানের মা হারাই মান সম্মান বজরাই চলছে, বুঝলেন? আর শেখ হাসিনা দেন তাই বাংলাদেশটাকে ধ্বংস করে গেছে, সবার জীবনটা নষ্ট করছে। সুযোগ দেয় না, এর শেখ হাসিনা দেয় না, শেখ হাসিনার কারণে দেয় না। এ তো খারাপ মহিলা, বুঝলেন? এই বাংলাদেশের ব্যাগ চুরি করেনি, মোদিদের কাছে যায় হলাইছে, মোদির কাছে যায় হলাইছে। আর শেখ হাসিনা খালেদা জিয়া তো কোনো হলাই না। জীবনে যত অত্যাচার করছে বাংলাদেশ শেষ হয়ে গেছে। ছেলে সন্তান, একটা সন্তান মরছে, হ্যাঁ একটা সন্তানরে মারছে, স্বামীরে মারছে। যেটা করছে শুধু কাল কইতে চাই যে তারেক জিয়ার
জিয়ার রহমানে করে গেছে, জিয়ার রহমানে বাংলাদেশের সব ভালো কাজ করে গেছে, আর খালেদা জিয়া করে গেছে। অন হিসেবে তারেক জিয়া করব, তারেক জিয়া, হ্যাঁ তারেক জিয়া ইনশাল্লাহ সব ভালো কাজ করবো। ব্যাঙ্গে পড়ছে, দেশ আইন লাগে এত বছর আরে মাহারা হয়েছে, বুঝলেন না? আপনারা সবাই এর সান্ত্বনা দিয়ে আল্লাহ জানো এর শক্তি দান করে, হেরে যেন লক্ষ কোটি কোটি মানুষের শক্তি দান দেন হেরে করে। আল্লাহ হেরে এতিম করে তুই গেছে এক শেখ হাসিনার কারণে। আঙ্গুর দ্বারা খবর আইয়ে শেখ হাসিনা মরছে। শেখ হাসিনা কয় কেউ যদি সত্য কথা কয় হে খবরের মধ্যে কয় আমি বাংলাদেশ আইলে তোমার হাসি দিয়াম। তোমার হাসি তো 18 কোটি মানুষে চায়, 18 কোটি মানুষ তোমার হাসি চায়, তুমি বাংলাদেশটারে ধ্বংস করে গেছো, সবার ব্যাগ চুরি করে। দর্শক যেমনটি দেখছেন যে খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিন্তু তার প্রয়াণে শোকের মাতম বইছে, শোকের মাতম বইছে রাজনৈতিক অঙ্গন জুড়ে। নেতাকর্মীদের মাঝে ব্যাপক আবেগাপ্লুত হয়ে আছেন তারা। পরিস্থিতি চলছে, সামনে নির্বাচন, এই অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু, মানে এটা কি রাজনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি করলো? জি, অনেক শূন্যতা তৈরি করেছেন। আমরা চেয়েছিলাম যে এই দেশের প্রধানমন্ত্রী উনি হোক, ওনাকে আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ ওনাকে রাখেননি নির্বাচনের পর্যন্ত। ওনাকে কি বলবো, দেশবাসীর কাছে আহ্বান ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হোক, ওনার জন্য জান্নাত নসিব করেন আল্লাহ তাআলা। ওনাকে এই স্বৈরাচারী হাসিনা অনেক নির্যাতন করেছেন, নির্যাতনের কারণে আজকে উনি মারা গেছেন। আমরা এটার বিচার চাই, আমরা এটার বিচার চাই, বাংলাদেশের জনগণ এটার বিচার চায়। এটার বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের এটার বিচার করবে ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হয়ে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আহ্বান। দর্শক যেমনটি দেখছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রাঙ্গণ জুড়ে বিএনপির নেতাকর্মীরা কিন্তু একে একে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন, কোনোভাবেই তারা তাদের আবেগকে ধরে রাখতে পারছেন না। তাদের অভিভাবক বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন, অভিভাবক হারা হয়েছেন। তারা এই শোক কিভাবে কাটিয়ে তুলবেন তারা সেটি বুঝতে পারছেন না। তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কোনোভাবেই তাদের এই কান্না যেন থামছেই না। রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে সেটি যেন কোনোভাবেই কাটছে না। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি যুগান্তর লাইভে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ। এর পরবর্তী তথ্য আসলে খালেদা জিয়ার জানাজা এবং দাফন সম্বন্ধে পরবর্তী তথ্য আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।